রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপে রাখতে সরকার সহ বিশ্ব সম্প্রদায়কে তারেক রহমানের আহ্বান, ঐক্য ধরে রাখতে হবে বলেছেন মির্জা ফখরুল। বাড়ছে ডেঙ্গুর ব্যাপকতা, চোখ রাঙাচ্ছে করোনা, সাধারণ ঠান্ডি কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ। চালের বাজার আবার অস্থির, কেজিতে বেড়েছে 4-5 টাকা। মাছের দাম চড়া, মুরগি এবং সবজিতে কিছুটা স্বস্তি। তেহরানে লাখো জনতার বিক্ষোভ, সংঘাত বন্ধে জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে ইরানের বৈঠক। 2 সপ্তাহ অপেক্ষার সিদ্ধান্ত ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিশ্বের সকল শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তন সহ তাদের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোহিঙ্গাদের যথাযোগ্য মর্যাদায় নিজ দেশে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। বাণীতে তারেক রহমান বলেন, বিশ্ব শরণার্থী দিবস প্রতি বছর 20 জুন জাতিসংঘ কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক দিবস। এটি বিশ্বজুড়ে শরণার্থীদের উদযাপন, সম্মান, অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতনতা সৃষ্টির জন্য পালন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দিবসটির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন এবং বিশ্বব্যাপী নিজ দেশে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের মর্যাদা এবং স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগের প্রতি সক্রিয় সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে। তিনি বলেন, কক্সবাজারে উখিয়া, টেকনাফ সহ কয়েকটি স্থানে স্থাপিত হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির, যেখানে 14 লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। এই সমস্যাকে এখন সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ তাদের সাধ্যমতো প্রচেষ্টা নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে। এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এখন তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে গতিশীল কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে মানবিক কর্মকাণ্ড জোরদার করতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে সেগুলো ঠিক করার। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে 16টি দল। ফাইনালে দিনাজপুর ডমিনেটর্সকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স। সমাপনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তিনি বক্তৃতার মঞ্চে অনেক আগেই চলে গেছেন, তার জগৎটা এখন রাজনীতিতে। মহাসচিব বলেন, খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে তিনি কখনোই ছিলেন না। খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিত। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এদিকে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর কুলখানি হয়েছে রাজধানীর কাঁটাবনের মনোয়ার মসজিদে। এতে বিএনপি এবং সমমনা দলগুলো সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। নেতারা মোস্তফা মহসিন মন্টুর মুক্তিযুদ্ধ এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করেন। ফ্যাসিস্টের পতন দেখে যেতে পারায় তার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে দাবি করে নেতারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে মোস্তফা মহসিন মন্টুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে। সুনির্দিষ্ট তারিখ তারেক রহমান সাহেব বলবেন না, আমি কি করে বলবো। তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময় উনি একটু দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। অন্তর্বর্তী সরকার 10 মাস পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে আলাল বলেন, বিএনপি জনগণের জন্যই নির্বাচনের কথা বলে। কেউ কেউ নির্বাচনের কথা বললে গোস্বা হয় উল্লেখ করে তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে
আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি, হতাশ করেছেন মানুষকে পদে পদে। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন, এই গোস্বা করাটা তো ঠিক না। যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাচন করার চেষ্টা করছেন। সুতরাং সাবধান হয়ে যান, আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়, আমাদেরকে যেন সেই তালিকা দিতে না হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী পলাতক দল আওয়ামী লীগের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র হচ্ছে ভারতে। দুপুরে পাবনার চাটমোহরে বিএনপির প্রবীণ নেতা আবু তাহের ঠাকুরের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। 16 বছর তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে গুম করা হয়েছে। যৌক্তিক সময়ে বিএনপির অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দাবি গণদাবির প্রতিফলন বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী আহমেদ। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করে সে টাকা পাচার করেছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে ইউনূস সাহেবের আমরা প্রত্যাশা করছি তাদের মধ্যে আলাপ আলোচনা হওয়ার পরে নিশ্চয়ই একটা যৌক্তিক সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন কমিশনকে জানাবে যে কবে ভোটটা হবে। তা আমাদের বিশ্বাস জনগণের দাবির প্রতিফলন হবে সরকারের সিদ্ধান্তের মধ্যে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সোমবার এ সিদ্ধান্ত হয়। যে সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তের দরকার নেই, প্রশাসনিক মন্ত্রণালয় নিজ উদ্যোগে বাস্তবায়ন করতে পারে, সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এরই মধ্যে একটি পরিপত্র বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে পাঠিয়েছে। 5টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য এমন 121টি প্রস্তাব চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 9টি, বিচার বিভাগ সংস্কার কমিশনের 38টি, দুদক সংস্কার কমিশনের 43টি, পুলিশ সংস্কার কমিশনের 13টি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাব রয়েছে, যা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গুর বিস্তার বাড়ছে ঢাকা সহ সারা দেশে। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 151 জন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। 16 থেকে 25 বছর বয়সী পুরুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। 7,000-এরও বেশি মানুষ চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলেও জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে। এদিকে ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণও। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছেই। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রায় দ্বিগুণ। গত দিনের তুলনায় শুক্রবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা বেড়েছে। রোগী বাড়তে থাকায় আলাদা ওয়ার্ডে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও এই হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে ডেঙ্গুর উন্নত সেবা না পাওয়ায় ঢাকার হাসপাতালগুলোতে রোগী পাঠানো হচ্ছে বলে জানান আক্রান্তরা। তো বরগুনা হসপিটাল ভর্তি হয়েছিলাম, ওই জায়গায় 14 তারিখে ভর্তি হয়েছি, 2-3 দিন ছিলাম। তারপর বরিশাল আমার রেফার করছে, ওই জায়গায় এক রাত ছিলাম। তারপরে রক্তের কমে যাওয়ার কারণে তারপর আবার এই কিছুক্ষণ আগে কালকে রাত্রে আমি বরিশাল এই জায়গায় আসছি ঢাকা। আমার রোগটা দেখা দিচ্ছে আজকে 6 দিন তলাম, এখানে ভর্তি হয়েছে আজকে 4 দিন। লোকাল মেডিকেলে আমরা ট্রিটমেন্ট করছি, ওইখানে রক্তের প্লাটিয়াম অনেক কমে গেছে, কমে যাওয়ার পরে এখানে রেফার করছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে করোনা ভাইরাসের প্রকোপও ধীরে ধীরে বাড়ছে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন করোনা টেস্টের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি রোগী নেই। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ তাদের। একই সাথে আমাদের দেশে করোনারও একটা প্রভাব রয়েছে, ডেঙ্গুরও প্রভাব রয়েছে, সাধারণ সর্দি কাশিও রয়েছে। সুতরাং কারণ এই সিজনটাতে সাধারণ সর্দি কাশির প্রভাবও আছে। তো সব মিলিয়ে খুব বেশি আতঙ্কিত না, মানে সাধারণ আমরা যেরকম পাই তার থেকে হয়তো কয়েকজন বেশি পাচ্ছি, খুব একটা বেশি আমরা পাইনি এবং খুব খারাপ রোগীও আমরা এখনো ওভাবে পাইনি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
আবারও অস্থির চালের বাজার। ঈদের পর মান ভেদে সব চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। ঈদের পর পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। বেশিরভাগ মাছ সাধারণের নাগালের বাইরে, কিছুটা স্বস্তি মুরগি এবং সবজির বাজারে। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। ইরি বড়র নতুন চাল আসার পর দাম কিছুটা কমলেও ফের অস্থির চালের বাজার। কোনো কারণ ছাড়াই প্রায় সব চালের দাম বেড়েছে। এর জন্য মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলোর দিকে অভিযোগের তীর খুচরা দোকানদারদের। চালের দাম কি কারণে বাড়লো এটা আসলে আমি কোনো স্পেসিফিক কোনো কারণ দেখতেছি না যে এই কারণে চালের দাম বাড়ছে। প্রত্যেক কেজিতে 3 থেকে 5 টাকা, ব্র্যান্ড বিশেষে 5 টাকাও বেড়েছে। মানে দামটা বাড়ানোর একমাত্র কারণ হলো মিলাররা এবং কর্পোরেট কোম্পানিগুলো। এই দুইটা সংস্থাতে পুরা মনে করেন সিজনে চাল ধানগুলো কিনা তারা তাদের আয়ত্তে নিয়ে গেছে, তারা গোডাউনজাত করে রাখছে, আগামী 1 বছরের চাল কিনে রাখছে, এখন বাজারটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম, চড়া মাছের দামও। মনিটরিংটা বাড়ানো দরকার যাতে মাছের দামটা সহনীয় থাকে, যাতে সবাই সহজে কিনে খেতে পারে, পরিমাণ মতো কিনে খেতে পারে। স্বাভাবিকের মধ্যে নাই, যেটা আগে ঈদের আগে আমরা দেখতাম এটা 650 টাকা 600 টাকা করে, এখন 800 টাকা করে চাচ্ছে। পেঁয়াজের দাম ঈদের আগে ছিল মনে হয় যে 50 টাকা, আর ঈদের পর হয়েছে এখন মানে বর্তমানের জন্য 55, 60 টাকা বেচতে আছে আর কি। এদিকে কিছুটা স্বস্তি মিলছে মুরগি ও সবজির বাজারে। প্রতি কেজি ব্রয়লার মিলছে 150 টাকা, 30 থেকে 40 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। কাঁচামরিচ গেল বছর ছিল 150 টাকা, এবার 60 টাকা 70 টাকা কেজি। এবার অন্য জিনিসের দাম কম, এবার বেশি না। আজকে সোনালি 320 টাকা বিক্রি করতেছে, আর বলে 150 টাকা। কচু ছড়া আপনার 60 টাকা কেজি, আর পটল আছে 40 টাকা কেজি, ভেন্ডি আপনার 30 টাকা কেজি, ধুন্দুলা কেজি হচ্ছে আপনার 40 টাকা। অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে তেল, চিনি, ডাল, আটা সহ অন্যান্য সব নিত্যপণ্য। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ভারতের পুশিন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সরকারকে চাপে ফেলতে এটি করা হচ্ছে বলে মনে করছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অদক্ষতা তা মোকাবেলা করতে পারছে না বলেও মনে করেন তিনি। এদিকে পুশিন বন্ধে বাংলাদেশকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে নালিশের পরামর্শ দিয়েছেন ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সিলেট, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁ সহ কয়েকটি জেলার সীমান্ত দিয়ে ভারতের পুশিন চলছেই। প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্ত দিয়ে শত শত লোককে পুশিনের নামে ঠেলে দিচ্ছে বাংলাদেশে। কারণ জানতে দিল্লিকে চিঠিও দিয়েছে ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টাও পুশিনের বৈধ কাগজপত্র দাবি করেছেন ভারতের কাছে, নেই কোনো উত্তর। এটা একটু অমানবিক, এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। দিল্লির এমন আচরণ নতুন নয়, তবে জুলাই বিপ্লবের পর থেকে আরও বেপরোয়া। পুশিনের মাধ্যমে আমাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে, যেখান থেকে তারা মনে করে যে অন্য কোনো জায়গাতে তারা কিছু লাভ পেতে পারে। তবে প্রধানত যেটা হচ্ছে যে এটা আইনসম্মত নয়। তারা কোনোভাবেই তাদের জনগোষ্ঠী বা তাদের জনবলের থেকে কোনো মানুষকে আমাদের ভিতরে বেআইনিভাবে পুশিন করতে পারে না। এবং এই পুশিনের ভিতরে যেটা বড় সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো যে আন্তর্জাতিক আইনে এটা গ্রহণযোগ্য নয়, আমাদের নিরাপত্তার জন্য এটা গ্রহণযোগ্য নয়। একের পর এক প্রতিবেশী এবং কর্তৃত্ব হারিয়ে অনেকটা দিশেহারা ভারত। ভারতের একটা যে কর্তৃত্ববাদী ব্যবস্থায় যখন আঘাত আসে, তখন একটা ব্যক্তি যেমন করে আচরণ করে, দেখবেন যে আপনি ইনসিকিউরিটির মধ্যে থাকে, সে এক ধরনের স্মল ডগ সিনড্রোম বলে, তার মধ্যে এক ধরনের নেতিবাচক আচরণ বৃদ্ধি পায়। ঠিক ভারত রাষ্ট্রের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেনি। ভারতও এক ধরনের ইনসিকিউরিটি ফিলিং থেকে তারা তাদের আস্ফালনটা ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করছে, তাদের কিছু ডেবিট ক্রেডিটের হিসাব মেলানোর জন্য। পুশিনের জন্য এই সরকারের অদক্ষ কূটনীতিকে দুষছেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। এটা অদক্ষতা, যেভাবে করার কথা সেভাবে করা হচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা একবার দেখলাম বলেছেন আপনাদের সাথে, সাংবাদিকদের সাথে কথা বলার সময়, যে আমরা কিছু করতে পারছি না। এটা কোনো উত্তর হতে পারে না। যারা দায়িত্ব নিয়েছেন কাজ করার জন্য, তাদের দায়িত্ব পালন করতে হবে। আন্তর্জাতিক ফোরামে ভারতের বেআইনি কাজগুলো তুলে ধরা দরকার বলে অভিমত ডক্টর সাজ্জাদ সিদ্দিকীর। বাংলাদেশের এক্ষেত্রে করণীয় হচ্ছে ভারতের সাথে কন্টিনিউয়াস নেগোসিয়েশন করা এবং রিটালিয়েট করা, দুর্ব্যবহারের জবাব দুর্ব্যবহারের মাধ্যমে দেওয়া। পাশাপাশি আন্তর্জাতিক মহলে নালিশ করা, সেটা জাতিসংঘ হতে পারে,
অন্যান্য যে মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের কাছে নালিশ করা। আর তৃতীয়ত ভারতের যে নেইবারিং রাষ্ট্রগুলো আছে, প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে আপনার দর কষাকষিটাকে কীভাবে বাড়ানো যায়, বাংলাদেশের ডিভিডেন্ড কীভাবে বাড়ানো যায়, সেই জায়গাতে কূটনীতিক তৎপরতা আরও বৃদ্ধি করতে হবে। একমাত্র নির্বাচনই এসব সমস্যার সমাধান বলে অভিমত বিশেষজ্ঞদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা অষ্টম দিনেও চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। এই সংঘাতের বিরুদ্ধে তেহরানের রাস্তায় বিক্ষোভে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। দুদেশের সংঘাত বন্ধ করতে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বসেছেন ফ্রান্স, জার্মান এবং ইউরোপীয় প্রতিনিধিরা। এ বৈঠকে ফ্রান্স এবং ইউরোপীয় প্রতিনিধিরা ইরান এবং ইসরায়েলের সংঘাত বন্ধের জন্য ইরানের কাছে একটি প্রস্তাব রাখতে চলেছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে এখন এ বিষয়ে কোনো সিদ্ধান্তে যেতে চান না বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেরশেভায় ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি বহুতল ভবন, পুড়ে গেছে যানবাহন সহ মাইক্রোসফটের অফিস। জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার দিন জুড়ে জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ৩৯টি মিসাইল হামলার দাবি করেছে ইরান। তবে এখনও তাদের অত্যাধুনিক নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার বিষয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করছেন আলোচনার মাধ্যমে এই বিষয়ে সমঝোতায় পৌঁছার সম্ভাবনা রয়েছে। ইরানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে জুমা নামাজের পর বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে কয়েকটি ইসলামী সংগঠন। বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমা নামাজ শেষে পৃথক পৃথক ব্যানারে তারা এই কর্মসূচি পালন করে। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন এবং ইরানে বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা সংগঠনগুলো হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামী ঐক্য আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্য ও মুসলিম উম্মার পুনর্জাগরণ পরিষদ। একই সঙ্গে ইসরায়েল এবং পশ্চিমাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তারা। ইরানের ওপর হামলাকে ইসলামী ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়েছে। বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে আবারও বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়। আর্চারি। এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ লেগ 2 ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দেন বিকেএসপির এই আর্চার। ফাইনালে জাপানের গাকুতোকে 6-4 সেটে হারিয়েছেন আলিফ। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। বাংলাদেশের জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ের অভিজ্ঞতা আগেই হয়েছে আব্দুর রহমান আলিফের। আন্তর্জাতিক পর্যায়ে আর্চারি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রির মতো আসরে অংশ নিলেও পদকের স্বপ্ন ছিল অধরা। গত বছর সেপ্টেম্বরে চাইনিজ তাইপেতে এশিয়ান আর্চারি অনূর্ধ্ব-21 যুব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনাল হেরে রৌপ্য পদক নিয়ে থাকতে হয় সন্তুষ্ট। এবার সিঙ্গাপুরে এশিয়া কাপ লেগ 2 ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনালে উঠে নিশ্চিত করেছিলেন পদকপ্রাপ্তি। জাপানের মিয়াতা গাকুতোর বিপক্ষে স্বর্ণজয়ের লড়াইয়ের উপলক্ষটি রাঙান বাংলাদেশের আলিফ। গাকুতোকে 6-4 সেট পয়েন্টে হারান 19 বছর বয়সী বিকেএসপির এই আর্চার। সিনিয়র পর্যায়ে অর্জন করেন প্রথম আন্তর্জাতিক স্বর্ণজয়ের গৌরব। বিদেশের মাটিতে সমুন্নত করেন লাল সবুজের পতাকা। এশিয়া কাপে শ্রেষ্ঠত্বের অনুপ্রেরণায় প্রত্যাশা ডানা মেলতে শুরু করেছে পাবনা থেকে উঠে আসা আলিফের। 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন তার। অনুভূতি তো অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল আমার দেশের সবার জন্য আর কি। আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা। আমি চাই বা আমার টিমমেটরা চাই আর কি বেশি বেশি গেম খেলা, কারণ বেশি বেশি গেম খেলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা আপ হবে আর আমরা টিম সহ অলিম্পিকে কোয়ালিফাই করতে পারবো। তো আমার চাওয়া আর কি, আমার ফেডারেশন বা ইয়ার কাছে আমার এটাই চাওয়া যে আমরা যেন সবগুলো গেমে পার্টিসিপেট করতে পারি। টুর্নামেন্টে 20টি দেশের 105 জন পুরুষ আর্চার অংশ নেন। এশিয়া কাপে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতা দ্বিতীয় বাংলাদেশি আর্চার আলিফ। এর আগে 2019 সালে এশিয়া কাপ আর্চারি লেগ 3-এ স্বর্ণ জিতেছিলেন রোমান সানা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। খসড়া গঠনতন্ত্র অনুমোদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খসড়া গঠনতন্ত্র অনুযায়ী পার্টির সভাপতি এবং সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। নির্বাচিত কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে 3 বছর। মেয়াদের সর্বশেষে 90 দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে। সেই সঙ্গে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রেসিডেন্ট এবং 2 বার সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। এছাড়া 11 জন নির্বাচিত সদস্য সহ মোট 15 জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে দলের পলিটিক্যাল কাউন্সিল। নির্বাচিত 11 জনের মধ্যে অন্তত 3 জন নারী থাকবেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদাধিকার বলে তাদের মনোনীত আরও 2 জনকে পলিটিক্যাল কাউন্সিলে সদস্য করতে পারবেন। এদিকে দলের নিবন্ধনের জন্য আগামী 22 জুন নির্বাচন কমিশনে আবেদন জমা দেবে এনসিপি। বাংলাদেশ রিপাবলিকান পার্টি নামে আত্মপ্রকাশ করেছে আরও একটি নতুন রাজনৈতিক দল। শুক্রবার বিকেলে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসানকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাজিবুল হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে দলটি। এছাড়াও দলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন মোহাম্মদ সেলিম প্রধান। এ সময় দলের সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় অনেক দলই জুলাই স্পিরিট থেকে সরে গিয়েছে, যার ফলে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নিল নতুন এই দল। তিনি আরও জানান, কিছু দল সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছে। শুধু নির্বাচনের জন্য এই সরকার গঠিত হয়নি, নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিতের দাবিও জানিয়েছেন তিনি। সংস্কার ছাড়া নির্বাচন দিলে এই সরকার ব্যর্থতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ মেহেদী হাসান। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। বৃহস্পতিবার রাতে ফুলগাজীর মুহুরী নদীর উত্তর বড়ইয়া এলাকা জোর বাঁধ ভেঙে যায়। এতে তলিয়ে গেছে দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেপুর এবং বশিকপুর সহ আশপাশে বেশ কিছু এলাকা। স্থানীয়রা জানান, বাড়িঘরে পানি ঢুকে পড়ে বন্ধ হয়ে গেছে রান্না বান্না সহ দৈনন্দিন কার্যক্রম। নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন অনেকেই। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে গেলেও বাঁধের বিভিন্ন জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপে রাখতে সরকার সহ বিশ্ব সম্প্রদায়কে তারেক রহমানের আহ্বান, ঐক্য ধরে রাখতে হবে বলেছেন মির্জা ফখরুল। বাড়ছে ডেঙ্গুর ব্যাপকতা, চোখ রাঙাচ্ছে করোনা, সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাবার পরামর্শ। চালের বাজার আবারও অস্থির, কেজিতে বেড়েছে 4-5 টাকা। মাছের দাম চড়া, মুরগি এবং সবজিতে কিছুটা স্বস্তি। তেহরানে লাখো জনতার বিক্ষোভ, সংঘাত বন্ধে জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে ইরানের বৈঠক। 2 সপ্তাহ অপেক্ষার সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিশাল সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishannews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।